কেন এই বাজারে হঠাৎ করে একটু জাম্প করলো? The stock market has become nobody's baby. Nobody is taking care of it. এবং সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় উনি একটা মিটিং ডাকলেন, ডেকে উনি ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিলেন। ব্যবসায়ীদের অলস অর্থগুলো পুঁজিবাজারে লগ্নি হচ্ছে কিনা? Concept in the stock market that when there is a bull run, you always get the smart money. আপাতত যে উত্থান হচ্ছে এটা কি টেকসই হবে কিনা? কিন্তু টেকসই করতে হলে আপনাকে একটা you have to have a holistic approach. ইলেকশনটাকে বাজার কিভাবে নেবে মনে হচ্ছে? Election always brings hope. টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, প্রায় মাস খানেক ধরে আমরা দেখছি পুঁজিবাজারে একটা ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। এই এক মাসে 700 পয়েন্টের মতো বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। সেই সাথে যদি আমরা একটু লেনদেনটাও বিশ্লেষণ করি, দেখা যাবে যে 23 জুন এই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছিল 276 কোটি টাকা। সেই জায়গা থেকে এখন লেনদেন লাস্ট বৃহস্পতিবার লেনদেন হয়েছে প্রায় 950 কোটি টাকা। এই লেনদেনের একটা বড় উল্লম্ফন হয়েছে, সাথে সূচকও বেড়েছে। আমরা এই বাজার বাড়ার কারণটা একটু জানতে চাইবো। আমাদের সাথে এইসব বিষয় নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। আমরা একটু বলছিলাম যে আসলে মার্কেট হঠাৎ করে একটা বড় জাম্প করেছে, 700 পয়েন্টের মতো বেড়েছে খুব স্বল্প সময়ের মধ্যে এবং টানা বাড়ছে। আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই, কেন এই বাজারে হঠাৎ করে একটু জাম্প করলো? থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে গত কয়েক বছর ধরে আমাদের কি যাচ্ছে স্টক মার্কেট। আপনারা সবাই জানেন যে পোস্ট কোভিডে আমাদের এখানে যখন মার্কেট ওয়াজ গোয়িং ডাউন, তখন আমাদের এখানে ফ্লোর প্রাইসটা আসে। ফ্লোর প্রাইস আসার কারণে কিন্তু প্রায় 20 মান্থস উই আর স্টাক। আমরা কোথাও কোনো সেল করতে পারিনি, বাই করতে পারিনি। এবং তারপরে যখন এই ফ্লোর প্রাইসটা উঠানো হলো, তারপর থেকে মোটামুটি তার কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম যে জুলাই রেগুলেশনটা শুরু হয়েছে। এবং জুলাই রেগুলেশনের পরে যখন বর্তমান সরকার আসলেন, তখন আমরা খুব শর্ট লিভড একটা আপনার রাইজ দেখতে পেয়েছি মার্কেটে ইন টার্মস অফ ইন দ্য ভলিউম অ্যান্ড ইন দ্য ইন্ডেক্স, বাট সেটা খুব একটা অ্যাজ আই সেড দ্যাট ইট ওয়াজ ভেরি শর্ট লিভড। তারপরে যেটা হলো যে আজকে প্রায় 10 মাস হয়ে গেল, আমি বলছি যে আনটিল 23rd জুন, যে আমরা ক্রমাগতভাবে বাজারে ফল দেখেছি ইন্ডেক্স অ্যান্ড ভলিউম। কিন্তু ওটার কোনো যুক্তিসঙ্গত কারণ যে খুব বেশি ছিল তা না। হ্যাঁ, অফকোর্স আমাদের ইকোনমি ওয়াজ গোয়িং থ্রু এ স্ট্রেস সিচুয়েশন। তাছাড়া আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে প্রচণ্ড কথাবার্তা ছিল, উইচ ইউ আর ভেরি ইন ট্রু সেন্স উইচ ইউ আর ভেরি রাইট। খুব কম সংখ্যক ব্যাংক ছাড়াই মোস্ট অফ দ্য ব্যাংকস আর ব্যাডলি taken care of by the sponsors, by the regulators, by the যাদের দেখার কথা ছিল আর কি। সো যার ধরুন এখানে একটা আমরা যেটাকে বলি একটা রোলার কোস্টার সিচুয়েশন ছিল ইন দ্য ইকোনমি, ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন দ্য রিফর্ম প্রসেস। অনেক জিনিস আসলো। এই রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে যখন যায়, তখন একটা আনসার্টেনিটি থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হলো যে আমাদের ইন্টারেস্ট রেট ওয়েন্ট থ্রু দ্য রুফ। আমরা সবাই জানি যে টি বন্ড অলমোস্ট 12% প্লাস চলে গেল। যেখানে যেটা হয় যে আপনার এই ধরনের একটা সিচুয়েশনে যখন আপনার একটা রিস্ক প্রিমিয়াম যেটাকে বলি আমরা, যে ব্যাংকিং আপনার গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে আপনি যখন মোটামুটি রিস্ক ফ্রি একটা ডিপোজিট করতে পারছেন, ভালো ইনকাম পাচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষ অনেকটাই শিফট করে, বিশেষ করে ইনস্টিটিউশন। সেই শিফটিংটা আমরা এবার দেখেছি। মোস্টলি অল দ্য ব্যাংকস অ্যান্ড NBFIs or the big corporates, they all shifted their money to the treasury bond and bills. তো সেখানে একটা তো লিকুইডিটি মার্কেটে, আমাদের ইকুইটি মার্কেটে লিকুইডিটি ছিল, লিকুইডিটি ক্রাইসিস ছিল। তো এই সব মিলিয়ে তারপরে ধরেন as I said that রিফর্ম যখন যায়, লট অফ আনসার্টেনিটিস, এগুলির মধ্যে দিয়ে আপনার there are some issues with regard to the regulators, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক ব্যাপারগুলি ছিল যেগুলি একটা আপনার আমি বলবো যে একটা ইনভেস্টার্স ফ্রেন্ডলি সিচুয়েশন অনেক জায়গায় ছিল না। যেখানে একটা ফিয়ার ফ্যাক্টর ছিল যে আমরা এখন টাকা ইনভেস্ট করব কি করব না, বাট কারণ গত বহু বছর ধরে আমাদের মার্কেট ওয়াজ গোয়িং থ্রু এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। সেইটার কনসিকুয়েন্সিয়াল রেজাল্টটা যেটা ছিল, সেটা আমরা মোটামুটি একদম বটমে চলে গিয়েছিলাম। বটম বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ধরেন অনেক fundamentally very strong share was superbly underpriced.
সেটা তারপর সেটার কারণে মার্কেট পার্টিসিপেশন কমে গিয়েছিল, যার ধরুন ভলিউম ওয়াজ বিলো 300। কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস পজিটিভলি আসলো এবং কোইন্সিডেন্টলি মোটামুটিভাবে ধারাবাহিকভাবে আসলো। যেমন ধরুন প্রথমে আমি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা যেটা বলছিলাম যে স্টক মার্কেট হ্যাজ বিকাম নোবডিজ বেবি, নোবডিজ টেকিং কেয়ার অফ ইট। এবং সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় উনি একটা মিটিং ডাকলেন, ডেকে উনি ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিলেন যে দিস আর থিংস টু বি ডান ইন দ্য নেক্সট ফিউ মান্থস। এটা তারপর আমরা দেখলাম যে আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে একটা ইস্যু ছিল, যেখানে এনবিআর কেম ফরওয়ার্ড অ্যান্ড দে হ্যাভ রেশনালাইজড ইটসে যে এটা কি হবে। আচ্ছা, তারপর আমাদের আরও কয়েকটা দাবি ছিল। একটা ছিল আপনার এআইটির উপর একটা, এআইটির ব্যাপারে একটা ছিল অন দ্য ব্রোকারেজ ইনকাম, দেন অন দ্য মার্চেন্ট ব্যাঙ্কিং সাইডে আমাদের ছিল অন দ্য কর্পোরেট ট্যাক্স, অ্যান্ড দেন আমাদের ওই যে সিসি অ্যাকাউন্ট যেটা বলি সেখানে কিছু ইস্যু ছিল। এই ধরনের ছোটো ছোটো অনেকগুলো ইস্যু ছিল, বাট মোস্ট অফ দ্য ইস্যুজ ওয়ার রিজলভ ইন এ স্পান অফ লাইক সে 2 months। তো এই পজিটিভ জিনিসগুলি একসাথে কাজ করেছে এবং কোইন্সিডেন্টলি দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট হ্যাজ স্টার্টেড ফলিং। তো সেটারই আপনার আমরা গত 1 মাস ধরে যেটা মানে আমরা যেই বেনিফিটটা দেখতে পাচ্ছি যে অনেক দিন পরে মার্কেটে একটা মোটামুটি মোমেন্টাম আসছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো এই সবগুলি আপনার পিসমিল বেসিসে হয়ে আপনার ইন দ্য লাস্ট 1 month টাইম আমরা এটার রেজাল্টটা দেখতে পাচ্ছি। এই যে আমরা যদি একটু বাজারটা দেখি যে গত 8 দিনে টানা পজিটিভ বাজার, সূচক বাড়ছে, লেনদেনও বাড়ছে। এই সব ক্ষেত্রে আবার শেষের দিকে আমরা দেখছি যে ব্যাংক ফাইন্যান্সের যে কোম্পানিগুলো আছে এগুলোর দামও কিছুটা বাড়ছে। তো মাঝখানের যে উল্লম্ফন ছিল ছোট করে, সেই জায়গায় আমরা দেখছিলাম জেট ক্যাটাগরি বা জাঙ্ক শেয়ারগুলোর মধ্যে একটা ছিল। এই জায়গায় কি বেসিক কোনো পরিবর্তন আসছে? আমরা আবার দেখছিলাম যে কিছুদিন আগে বেশ কিছু কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মানে শর্ত পূরণ না করার জন্য। আপনার এই বাজারের যে একটা পজিটিভ ধারা আছে, এই যে কোনো পজিটিভ ভাইব আছে কিনা, মানে আপনি কোনো ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা? আপনি বলছেন অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে বা রেগুলেটরির পক্ষ থেকে। আমাদের ইতিবাচক পদক্ষেপের মধ্যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইনিশিয়ালি দ্য র্যালি ওয়াজ স্টার্টেড উইথ দ্য জাঙ্ক শেয়ার অর ফান্ডামেন্টালি উইক শেয়ার, সেখান থেকে আমরা শিফটিংটা দেখতে পাচ্ছি টু দ্য গুড স্টকস। বাট মানে এখন আমাদের মানে অনেকগুলি ইস্যু আছে যেগুলি বাজারের আপনার রিয়েল প্রবলেম বলেন যে ধরেন আপনাদের মার্কেট শুরু হয়েছে ব্যাক ইন 1956, তারপরে আবার আমাদের উই গট ইট রিস্টার্টেড ইন 1976-77, বাট তারপর 76-7 থেকেও যদি আমি ধরি তাও প্রায় 50 বছর। কিন্তু আপনি দেখেন যে এখানে আমাদের মার্কেটকে আপনার উইদিন দ্য মার্কেট সিস্টেম কন্ট্রোল করার মেকানিজমগুলি আসে নাই। যেমন ধরেন একটা হচ্ছে শর্ট। এখন আপনার যেটা হয় যে আমাদের মার্কেট যেহেতু শর্ট সেল নাই, যখন আপনার মোমেন্টামটা আসে তখন ইট কিপস অন গোয়িং আপ, এবং আনফর্চুনেটলি যখন আপনার ডাউন ট্রেন্ডটা শুরু হয় তখন ইট কামস ডাউন ভেরি ফাস্ট। আচ্ছা, একটা তো হচ্ছে আমাদের মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ অলমোস্ট নট দেয়ার, আমরা শুধু ইকুইটি নিয়েই ডিল করি। তারপর হচ্ছে যে যেটা আমি বললাম যে এর মধ্যেই কয়েকটা প্রোডাক্ট যেটা আনা যেত যে মার্কেটকে তার নিজস্ব গতিতে অটো কন্ট্রোলিং করা, সেই জিনিসগুলি আমাদের কখনই আসে নাই। বাট দ্য গুড থিং ইজ যে ধরেন অন্যান্য সময় যেটা হয় সেখানে আমরা দেখি যে মার্জিনের একটা মানে অ্যাবান্ডান্ট ফ্যাসিলিটি থাকে, বাট এইবার বা এই সময়ে এসে আমরা মনে হয় না যে ওই জিনিসটা দেখতে পারবো। না দেখতে পারার কারণটা হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ টেকিং লট অফ স্টেপস নট এগেনস্ট দ্য মার্জিন নোজ বাট এগেনস্ট দ্য ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর, রুলস রেগুলেশন আসছে। আগের মতো আপনার endless flow of money from the banking sector, financial sector, NBFIs will not come into the in margin trading. সেখানে আমাদের একটা আপনি যেটা বলেন যে 8 দিন ধরে যাচ্ছে, আমি মানে 8 দিন ধরে যাওয়ার অনেকগুলি কারণ আছে। যুক্তিসঙ্গত কারণের মধ্যে একটা কারণ তো অবশ্যই ছিল যে অনেক শেয়ার প্রাইসই আন্ডারভ্যালুড ছিল। এটা আপনার I'm sure that your next question will be that is it something to be concerned or not. But I would say that it's a bit early to say that it's whether it is a concern to be or not.
আপনি বলছিলেন বেশ কিছু জিনিস ২ মাসের মধ্যে এসেছে। তার মধ্যে আপনি সরকার প্রধানের কথা বলছিলেন যে তিনি ৫ টি নির্দেশনা দিয়েছে। ৫ টি নির্দেশনার যদি আমরা একটু বিশ্লেষণ করি, আসলে কি কোনো নির্দেশনার বাস্তবায়নের জায়গায় গিয়েছে কিনা? উনি বলছিলেন আ বড় কোম্পানি, বহুজাতিক কোম্পানি এসবকে লিস্ট করতে হবে। তারপরে বলছিলেন বিদেশি কিছু এক্সপার্ট নিয়ে এসে এই মার্কেটকে একটু সংস্কার করতে হবে। আরো কিছু প্রস্তাবনা ছিল, যারা এই মার্কেটে দুর্বৃত্তায়ন করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আপনার কি দৃশ্যমান এই ৫ টার কোনটা দৃশ্যমান হয়েছে মনে মনে হয় যে এই প্রধান উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছিল তার কোনো আলো দেখছেন? নির্দেশনাটা তো আমরা সবাই জানতে পেরেছি থ্রু দ্য প্রেস রিলিজ অর দ্য আমাদের প্রেস সেক্রেটারি মহোদয় যিনি আফটার দ্য মিটিং উনি ব্রিফ করেছে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন প্রোগ্রেস, আমার কাছে প্রোগ্রেসটা জানা নেই, বিকজ মানে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন। বাট আমি যতটুকু জেনেছি যে মিটিং হয়েছে উইথ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড উইথ দ্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, রিসেন্টলি হয়েছে উইথ দ্য মিনিস্ট্রি অফ এনার্জি, পাওয়ার অ্যান্ড এনার্জি। বাট প্রোগ্রেস যদি জিজ্ঞেস করেন সেটা মানে আই এম সরি দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্য প্রোগ্রেস রিপোর্ট, বাট আমরা তো আশা করবো যে প্রোগ্রেস হচ্ছে। না, আমরা সবসময় কিন্তু এই পুঁজিবাজারের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে শুনি আপনাদেরকে বাইপাস করে অনেক কিছু করা হয়। এত বড় একটা ঘটনা আপনি যদি বলছেন যে অনেক জায়গায় মিটিং হচ্ছে, আপনারা এখানে ইনভলভ না, অথচ ক্যাপিটাল মার্কেটে একটা বড় পার্ট আপনারা, সেই জায়গাটা আসলে মানে কেমন মনে হচ্ছে যে এটা কি ওই আগের গতিধারায় চলছে কিনা, আসলে যে আপনারা পার্ট হচ্ছেন না কোনো কিছু? মানে ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন টু আনসার। কিন্তু আপনার আমাদেরকে এখন যদি কোনো পার্ট না করে, কারণ এটা তো পুরো ব্যাপারটা একটা সরকারি নির্দেশনা টু দ্য কনসার্ন মিনিস্ট্রিজ অ্যান্ড টু দ্য কনসার্ন রেগুলেটর্স। এখন যদি ওনারা মনে করে আমাদেরকে ইনক্লুড করবে, আমরা তো উই আর ভেরি ওপেন, উইল বি ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ দ্যাম অর অ্যাসিস্ট। বাট আমাদেরকে যতদিন পর্যন্ত না নেওয়া হচ্ছে, না ডাকা হচ্ছে, এখানে আসলে আমাদের খুব একটা মানে চয়েস নাই যে আমরা যে কন্ট্রিবিউট করার বা টু বি কোঅপটেড। এরপরে আমরা একটু ফিসক্যাল পলিসির কথাই বলি। বাজেট গেছে, যাওয়ার পর আমরা দেখছি যে 22শে জুন বাজেট ফাইনালাইজ হয়, মানে যতটুকু কারেকশন ছিল করে 22শে জুন হচ্ছে ফাইনালাইজ করা হয়। এরপরে 23শে জুন থেকেই কিন্তু আমরা মার্কেটে একটু পজিটিভ ভাইব দিচ্ছি। তো এই জায়গাটা একটু যদি আমি জানতে চাই যে আসলে কিছু কি পেয়েছেন বাজেটে, মানে পুঁজিবাজার কি কিছু পেয়েছে, সিগনিফিক্যান্ট কিছু পেয়েছে? বাজারে মেসেজ হ্যাজ বিন গিভেন কিভাবে আপনার সেটা হচ্ছে যে ট্যাক্স রেট, দ্য গ্যাপ বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড, যেটা আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে। আপনি জানেন যে অনেক দিন আগে আমাদের এটা ছিল এবং গ্র্যাজুয়ালি ওই আপনার ডিফারেন্স বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড ওয়াজ ইনক্রিজিং, বাট সাডেনলি এটা বন্ধ করে দেওয়া হলো গত কয়েক বছর আগে। এই বছর এটা আবার রিওপেন করা হলো। তা আমরা মনে করি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটাকে আরও মানে ইলেকট্রিসিটির আরও বাড়বে, এটা ইনক্রিজ করতে পারবো আর একটু। That was a very positive. The government would like to pursue stock market as a potential place for the investors and investments and a place to raise the capital. Yeah, so they would like to welcome the local companies or multinational companies operating in Bangladesh. এটা একটা পজিটিভ। তারপর আমি যে জিনিসগুলি বললাম, জিআইটি কমানো হয়েছে, ট্যাক্স হ্যাজ বিন রেশনালাইজড, এগুলি তো আপনার দিজ আর অল পজিটিভ ইন্ডিকেশনস গিভেন টু দ্য জেনারেল ইনভেস্টার্স। প্রধান উপদেষ্টা মে মাসে বলেছেন যে ভালো কোম্পানি বা বহুজাতিক কোম্পানিকে নিয়ে আসতে বিশেষ প্রণোদনা দিয়ে নিয়ে আসা হবে। বাজেটে তো আমরা এরকম কিছু দেখি নাই যে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে ভালো কোম্পানিকে নিয়ে আসার জন্য, এরকম একটা ইনস্ট্রাকশন ছিল। জি সরি, আমি আপনাকে বলি যে প্রণোদনার মধ্যে সবচেয়ে বড় প্রণোদনা হচ্ছে যে ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিটটা গিভেন। এখন আপনি এটা নিয়ে সবসময় ডিবেট করতে পারেন দ্যাট ওয়েদার ইট ওয়াজ এনাফ অর নট, বাট দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনার একটা প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি আপনি ধরেন লিস্টিং করার জন্য যে প্রণোদনা দেওয়া যাবে সেটাও না। মানে ধরেন প্রণোদনা পলিসি, আমরা যেটাকে বলি পলিসি ইনসেন্টিভ, পলিসি ইনসেন্টিভের মধ্যে প্রধান ইনসেন্টিভ যেটা সেটা হচ্ছে যে ট্যাক্স বেনিফিট, ট্যাক্স রিবেট দেওয়া। একসময় এটা ছিল 10, সেটা নেমে আসছিল 5-এ, এখনো শর্ত সাপেক্ষে সেটা হয়তো 7.5 বা 5-এ থাকছে। তো আসলেই কি কোনো হলো কিনা, মানে আপনার মূল বিষয়টা হচ্ছে কোনো জায়গা হলো কিনা, ইজ দ্য ইন্টেনশন, যে আপনার ইন্টেনশনটা হচ্ছে যে এটাকে আবার 10-এ নিয়ে যাওয়া। বাট 5 থেকে 10-এ তো একবারে নেওয়া হয়তো প্র্যাকটিক্যালি মে নট বি পসিবল, যার জন্য আপনার আমি যেটা বললাম যে এটা
রিওপেন করা হয়েছে, সো তার মানে যে গোয়িং ফরওয়ার্ড এই জিনিসটা কন্টিনিউ করলে ইট উইল গো ব্যাক টু 10 অ্যাগেন। বাট দ্য ইন্টেনশন ওয়াজ আই মিন মানে পাবলিক কিনে, পাবলিক হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটাকে আসলে আপনি করছেন কিনা। যে যখন আপনার বলে আসছে যে প্রণোদনা আসবে, ইনসেন্টিভ উইল বি গিভেন, অ্যান্ড দেন আপনার যখন পাবলিক দেখলো যে ইয়েস অ্যাটলিস্ট ওয়ান ইনসেন্টিভ, গুড ইনসেন্টিভ হ্যাজ বিন গিভেন, তারপরে হয়তো আপনার এটা দিস ইজ সামথিং দ্যাট ওয়ার্কস ইন দ্য স্টক মার্কেট। শেষ আমি একটু জানতে চাই যে এই যে রেগুলেটরি বডির কাছ থেকে, মানে আমরা মাঝখানে দেখেছি রেগুলেটরি বডি নিজেদের মধ্যেই কিছু সমস্যার মধ্যে পড়েছিল, তারপর তারা বেশ কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে, এইসব কারণে একটু টালমাটাল অবস্থা হয়েছিল। এখন এই জুনে এসে যেটা রেগুলেটরি বডি থেকে বলা হয়েছে যে বিও অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি 150 টাকা করা হয়েছে, এটা ছাড়া সিগনিফিকেন্ট আপনার কি মনে হয়েছে বিএসইসি থেকে আপনারা কোনো ধরনের সহযোগিতা বা মার্কেট এক্সপান্ড করার কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা? আপনার বিও অ্যাকাউন্টটা যেটা আপনার ফিটা কমিয়ে আনা হলো, সেটা ধরেন এক ধরনের, এটাও এক ধরনের ইনসেন্টিভ টু দ্য ইনভেস্টার্স, রাইট? সেটাও ওয়াজ টেকেন পজিটিভলি। আর সহযোগিতার মধ্যে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের ধরেন একটা কমফোর্টেবল সিচুয়েশন হচ্ছে যে উই ক্যান কমিউনিকেট। হ্যাঁ, আমাদের কমিউনিকেশন হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে আইডিয়া। আমরা অফকোর্স আমাদের সাথে সরকারের সম্পর্কটা, সরকার বলতে বোঝাচ্ছে রেগুলেটরদের সম্পর্কে হচ্ছে আপনার দেয়া নেয়ার, সেখানে আমরা অনেক কিছু চাবো, সব কিছু হয়তো দেওয়া হবে না, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু বি ওপেন। আমরা যেটা এক্সপেক্ট করবো, ইউ অ্যাজ বিং দ্য রেগুলেটর ইউ হ্যাভ টু বি ওপেন, সো আপনার যাতে আমরা যেখানে যেতে পারি। এই জিনিসগুলি আমার মনে হয় যে আগের থেকে অনেক বেশি রিল্যাক্সড। এখন আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার অ্যান্ড উই আর ওয়ার্কিং টুগেদার উইথ আই মিন আই উড সে উইথ গুড স্পিরিট। একটা জিনিস যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা দেখছি কোভিড পিরিয়ডে যে মার্কেটের একটা ধারাবাহিক একটা গতি দেখেছিলাম, সেই সময় একটা বিশ্লেষণও ছিল যে আসলে মানুষজন ফিজিক্যালি বিজনেস করতে পারছিল না, সবকিছু একটা শাটডাউনের মধ্যে ছিল, ব্যবসায়ীরা তাদের অলস অর্থগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে। আমরা দেখছিলাম 1-1.5 বছরে মার্কেটে একটা বিশাল একটা র্যালি করেছিল, ওই র্যালির পর আবার হচ্ছে চুপসে গেছে। আমরা এইবার যে র্যালি দেখছি, আবার বিভিন্ন তথ্য যা দেখছি যে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কিছুটা কমে গেছে, ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ করছে। আমরা মাঝে মাঝে দেখছি ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়িক পরিস্থিতি খারাপ। এখন আপনার কি মনে হচ্ছে যে এই ব্যবসায়ীদের অলস অর্থগুলো পুঁজিবাজারে লগ্নি হচ্ছে কিনা, এটার ফলাফল হিসেবে আপাতত মার্কেটের র্যালিটা হচ্ছে কিনা? It's a very tough question to answer because it's too early to figure out that whether আমরা যেটাকে বলি স্মার্ট মানি has started coming in or not. But আপনি যেটা বললেন যে it's a very common I would say concept in the stock market that when there is a bull run you always get the smart money which are outside the market territory. এটা হতেই পারে, এটা আমি বলছি না যে এটা হয় নাই বা এটা হয়েছে, সেটাও বলা যাচ্ছে না, বাট এটা ইটস নট অ্যান আনলাইক ইভেন্ট ইন দ্য স্টক মার্কেট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। স্মার্ট মানি কামস অ্যান্ড গোজ, তো এটা হতে পারে, বাট অ্যাজ আই সেড দ্যাট ইট ইজ টু আর্লি টু অ্যাসেস। বাট আপনি যেটা কারেক্টলি সেড দ্যাট রিয়েল ইকোনমি যখন সাফার করে তখন তো পিপল হ্যাভ টু ইনভেস্ট মানি ইন সামওয়্যার। তো এতদিন পর্যন্ত ধরেন ট্রেজারি বন্ডে ছিল, ওখান থেকে কিছু মানি তো অবশ্যই শিফট হয়েছে, মানে হবে, এটাই নিয়ম। এটা মানে ইটস নট অ্যান ইউনিক কেস ফর বাংলাদেশ, ইটস অ্যান ইউনিভার্সাল কেস ফর এভরিওয়্যার। তাহলে আমরা যদি বলি যে এই যে স্বল্প বা দীর্ঘমেয়াদে আসলে এই পুঁজিবাজারের যে আপাতত যে উত্থান হচ্ছে, এটা কি টেকসই হবে কিনা, আপনার বিশ্লেষণটা যদি? টেকসই করা সম্ভব, অবশ্যই সম্ভব, এবং আমরা তো টেকসই করতে চাই, কিন্তু টেকসই করতে হলে আপনাকে একটা মানে ইউ হ্যাভ টু হ্যাভ এন হলিস্টিক অ্যাপ্রোচ, যে আমার ডিমান্ড ক্রিয়েট হবে, আমার সাপ্লাই সাইড এটা মিট করতে হবে, বাট ওইটা তো ইটস এ ডিফারেন্ট মানে ডিসকাশন। কিন্তু আমরা চাই টেকসই হোক, টেকসই হওয়ার জন্য, সাস্টেনেবল করার জন্য যা যা করা দরকার সবাই এটা করা উচিত। আমাদের করা উচিত অ্যাজ মার্কেট ইন্টারমিডিয়ারিজ, স্টক এক্সচেঞ্জের করা উচিত, রেগুলেটরদের করা উচিত, গভর্নমেন্টের করা উচিত, বাট টেকসই হওয়া উচিত, টেকসই করা সম্ভব, এবং আমরা আশা করব যে এই মার্কেটে আমাদের যে গ্রোথ সেটা ইট শুড বি এ সাস্টেনেবল। আপনারা বলছেন সামগ্রিক একটা ব্যবস্থাপনার, তার সামগ্রিক ব্যবস্থাপনা আসলে কি কোন জায়গাটায় হাত দিলে এই মার্কেটটা টেকসই গ্রোথ হতে পারে? প্রথম হচ্ছে যে আপনাকে মানে ইউ হ্যাভ টু
increase the investable stocks. I will keep on inviting people to invest, but I do not have enough products. That's the problem. এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যে আপনাকে মার্কেট সাইজটা বড় করে দিতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, যে আমি কি একটা প্রোডাক্টই থাকবো শুধু, যে দেখেন আমাদের মার্কেটে ইকুইটি ছাড়া ডেট মার্কেটও আমরা ক্রিয়েট করতে পারিনি, তো সেটা আমাদের ডাইভার্সিফিকেশনে যেতেই হবে। আচ্ছা, তারপরে আপনার ধরেন আপনার রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলি আমরা বলেছি সেগুলি কি ইনভেস্টার্স ফ্রেন্ডলি বা এন্টারপ্রেনিয়ার্স ফ্রেন্ডলি কিনা, সেগুলি যদিও বলা হচ্ছে রিভিউ হচ্ছে, বাট রিভিউ এখন পর্যন্ত আমরা যেহেতু রেজাল্ট পাইনি বলতে পারছি না। এগুলিকে ইনভেস্টার্স অ্যান্ড এন্টারপ্রেনিয়ার ফ্রেন্ডলি করতে হবে। তারপরে আমাদের কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ টু বি ডেভেলপড, এটার কোনো অল্টারনেটিভ নেই। আমরা যুগের পর যুগ বলে আসছি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে ব্যাংক, বিমা, এনবিএফআই, অ্যাবসলিউটলি রং। আমাদেরকে উই হ্যাভ টু ক্রিয়েট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেটা একদমই নেই টু সাস্টেইন দিস মার্কেট। আমাকে যদি আপনার ডিমান্ড সাইড ধরে রাখতে হয়, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য পাবলিক টু রেইজ ফান্ড টু ব্রিং দেম ইনটু দ্য স্টক মার্কেট টু ইনভেস্ট। এটার কোনো বিকল্প নাই, কিন্তু এই একটা ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। সরকারি একটা ঘোষণা আছে যে আগামী বছর ইলেকশন হবে। আপনারাও দেখছি যে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের নিয়ে বিভিন্ন সময় কর্মশালা করছেন, আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে। ইলেকশন নিয়ে বা ইলেকশন সামনে হবে, এইটার যে পরিস্থিতির কারণে বাজারে কোনো ধরনের ঝুঁকি বা কোনো ধরনের প্রত্যাশা, বাড়তি কোনো প্রত্যাশা তৈরি হয়েছে কিনা আপনাদের মধ্যে? আসলে ইলেকশনটাকে বাজার কিভাবে নেবে মনে হচ্ছে আপনার? স্টক মার্কেটের জন্য বা ক্যাপিটাল মার্কেটের জন্য অ্যাজ এ হোল, ইলেকশন অলওয়েজ ব্রিংস হোপ। অলওয়েজ, ইলেকশন ইজ অল অ্যাবাউট এক্সপেকটেশন অ্যান্ড হোপস। তো সেক্ষেত্রে যেহেতু ইলেকশন ডেট আপনি ইউ রাইটলি নোটিস দ্যাট যখন আমরা এই ইন্ডিকেশনটা পেলাম ফ্রম দ্য গভর্নমেন্ট that the election will be held sometimes in February to April, and then a few days later it was more precise that in February. তখন থেকে আমরা আমাদের যারা লিডিং পলিটিক্যাল পার্টি ওনাদেরকে ইনভাইট করে নিয়ে আসলাম বুঝার জন্য যে হোয়াট ইজ নেক্সট। কারণ এখন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, এখন আমরা অনেকগুলি রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রিফর্মগুলি কন্টিনিউ হবে কি হবে না ইলেকশনের পরে when the political party comes in power, সেটা আমরা একটা অ্যাসুরেন্স চাচ্ছিলাম। The good thing is that all the political parties came in our conference, ওনারা reiterate করেছে যে we will be owning the capital market when if we come in power. So এটাও কিন্তু আপনার এই যে মার্কেট যে মোমেন্টামটা আসলো, that has also contributed significantly. কারণ মোটামুটিভাবে this is the first time where the political party they announced that they will be owning the stock market. So that's a very positive thing. আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কি ইলেকশন ইয়ার বিশেষ করে পোস্ট ইলেকশন ইয়ার যে কোনো দেশে স্টক মার্কেটের জন্য is the best year যদি আমি বুলিশ রান চিন্তা করি। there are some exceptions বাংলাদেশের ক্ষেত্রে because the elections were as we all know, কিন্তু ইলেকশন পিরিয়ডে যারা অনেক দিন পরে কিন্তু hopefully will have a very fair election, এবং more or less এটা আমরা আশা করতেই পারি যে একটা will have an fair election। এই ইলেকশনটার পরে যেটা আশা করা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে, আমরা ওনাদের সাথে কাজ করতে চাবো, ওনারা আমাদের সাথে কোঅপারেট করবে, and then we would like to take this stock market to the next level. আমি একটু সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমান যে পুঁজিবাজার পরিস্থিতি, তাতে ক্ষুদ্র বিনিয়োগকারী বা যারা মধ্যম সারির বিনিয়োগকারী তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ ইন এ সেন্স যে আমরা দেখছি যে ছোট বিনিয়োগকারীরা সবসময় একটা লুজার হয়, বাজার হয়তো ঊর্ধ্বমুখী সময় তারা ঢুকে, আবার যখন পড়তে শুরু করে তখন তারা সেল করে দেয়। এই পরিস্থিতিতে তাদের জন্য আপনার পরামর্শটা কি? পরামর্শ ধরেন যে কোনো বিনিয়োগকারীর জানেন যে এটা হচ্ছে যে নট দ্যাট ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ, আপনাকে you are investing your own money, so you are making your own decision, so you have to be very careful where you are investing your money any period। এটার কোনো বিকল্প নাই। এখন ধরেন আমি টাকা ইনভেস্ট করতে চাচ্ছি, আমার যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে, যাদের জ্ঞান আছে প্রফেশনাল অ্যাডভাইস আমি সিক করব, কিন্তু আমাকে
মানে আমাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এখন আমি ধরেন কোনো কিছুই বুঝে না, যদি এই যে বোঝাশোনার জায়গাটা আমরা সবসময় শুনি, আসলে বুঝে শুনে জায়গাটা কোথায়, কোথায় বুঝবে, কি বুঝবে? আপনি যদি টেকনিক্যালিও বলেন যে আসলে কোথায় কোথায় বুঝে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা উচিত। আপনি যে ধরেন আপনি মানে ইউ আর বাইং এ শার্ট, আপনি 1,000 টাকা দিয়ে কিনছেন, সো আপনাকে এটা বুঝতে হবে যে ওয়েদার মানে দ্য ভ্যালু অফ দিস শার্ট ইজ 1,000 টাকা অর নট। এখন আপনি ধরেন মানে 1,500 টাকার শার্ট যদি 1,000 টাকা কিনেন, নাথিং লাইক ইট। আর 500 টাকা 1,000 কিনলে দেন ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস ফর ইট। তো এটাই হচ্ছে পজিশনে যে আপনি যে বিনিয়োগ করছেন, ওয়েদার ইউ আর ইনভেস্টিং ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট ভ্যালু, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি আপনি রাইট ভ্যালুতে শেয়ারটা কিনতে পারছেন কিনা, ইনভেস্টমেন্টটা করতে পারছেন কিনা। এইটা ডিসিশনটা আপনাকে নিতে হবে। আমি আবার বলছি, যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে, ইউ ডিসকাস উইথ দ্য প্রফেশনাল পিপল or the people who have idea about the stock market and investing in the stock market. জনাব সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আমরা হচ্ছে পুঁজিবাজার নিয়ে প্রতি শনিবারেই টিভিএস মার্কেটস আয়োজন করছি। নেক্সট যে এপিসোড যাবে তাতে আপনার কোনো মন্তব্য থাকলে টিভিএস এর পেজে, ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। আপনাদের বক্তব্যর আঙ্গিকে আমরা নতুন করে প্রোগ্রাম সাজানোর চেষ্টা করব। নতুন কোনো অতিথির সাথে আবারও মার্কেট নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।